সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও। আপনারা জানেন যে গত 3 সপ্তাহ ধরে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। আমরা আলোচনা করব এই তাপপ্রবাহ নিয়ে যে গরমের বিপদ নিজেই আসছে নাকি আমরা আনছি। এই গরমের তীব্রতার কারণে নানান রকমের ঝুঁকি তৈরি হয়েছে, স্বাস্থ্য খাতে ঝুঁকি তৈরি হয়েছে, প্রাণ প্রকৃতি পরিবেশেও ঝুঁকি তৈরি হয়েছে। আমরা এই বিষয়গুলোও আলোচনা করতে চাই। আপনারা জানেন যে একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেটি আমেরিকার জর্জিয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করেছেন। সেই গবেষক দলের বাংলাদেশ থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনিও আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি যে আজকের যারা অতিথি আছেন। আমার ডানে প্রথমে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ এমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বায়ুমণ্ডলীয় গবেষক ডক্টর আব্দুস সালাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। থাইল্যান্ডে জাতিসংঘের একটি অনুষ্ঠানে বিশ্বজুড়ে সব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা সমস্যার সমাধানে ভূমিকা চেয়েছেন। তীব্র তাপপ্রবাহ অব্যাহত, তাই দেশজুড়ে আগামী 3 দিনও হিট অ্যালার্ট। চলতি এপ্রিলের গড় তাপমাত্রা গত 30 বছরের মধ্যে বেশি। রোববার খুলবে স্কুল কলেজ, তারপর শনিবারও ক্লাস হবে। শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ। দীর্ঘ সময়ের তীব্র গরমে ফসল ও মৌসুমি ফল ক্ষতিগ্রস্ত। গাছ ও ফসলে বেশি করে পানি দিতে কৃষিবিদদের পরামর্শ। এবং যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে বলেছেন সিইসি। ভোটদান নির্বিঘ্ন করতে পুলিশ ও প্রশাসনের প্রতি নির্দেশ। বিভিন্ন ধরনের সংবাদই রয়েছে, অন্যান্য গণমাধ্যমে প্রায় একই ধরনের সংবাদ রয়েছে। তবে আমরা আলোচনা করব গরমের তীব্রতা, এগুলো নিয়ে। অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনাদের যে গবেষণা, সেই গবেষণা প্রতিবেদনের কিছু অংশ আমরা গণমাধ্যমে পত্রপত্রিকায় দেখেছি, যেখানে বলা হয়েছে যে ঢাকার বায়ুমণ্ডলে 5 ধরনের ক্ষতিকর গ্যাস জমেছে এবং এই কারণে এখন যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি তাপটা বৃদ্ধির একটা অন্যতম কারণ। যদিও খুব সংক্ষিপ্ত অংশই আমরা জানি, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এই গবেষণায় আর কি বিষয় রয়েছে যেগুলো বাংলাদেশের এবং ঢাকার মানুষের জন্য, তাপমাত্রার জন্য ক্ষতিকর, প্রাণ প্রকৃতির জন্য ক্ষতিকর। ধন্যবাদ। আমরা আসলে যে দুইটা আপনি গবেষণার কথা বলতেছেন, এখানে আমাদের দুইটা রিসেন্ট পাবলিকেশন আর কি ওনারা সামারাইজ করে পাবলিশ করছে। তো আমি একটু একটু করে বলি। প্রথমে যেটা হলো যে ঢাকার আমরা 1 বছরের বিভিন্ন রকমের গ্যাস কি আছে আমরা প্রতিদিনই মেজার করতে চেষ্টা করছি। সেখান থেকে আমরা দেখতেছিলাম যে কোনটা কোন সিজনে বেশি, কোন সিজনে কম, সেটা একটা ব্যাপার। আবার হলো কি এগুলা গ্লোবালি যেরকম থাকে তার তুলনায় কত কম আছে বা বেশি আছে, কি অবস্থা, স্ট্যাটাসটা বা এদের সোর্সগুলাই বা কী। তো এটা নিয়ে আমাদের একটা পেপার ছিল। আরেকটা পেপার ছিল আমরা যে গার্বেজ ফেলি বিভিন্ন জায়গায়। ঢাকা শহরে মোটামুটি 3 ধরনের গার্বেজ ম্যানেজমেন্ট। একটা হলো ডাম্পিং স্টেশন, দুইটা দুই পাশে আছে। তারপরে STS আছে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, সেটা একটা আছে। আর একটা হলো ওপেন ডাম্পিং আছে। এখান থেকে কী ধরনের গ্যাস ইমিশন হয়, এই দুইটা পেপারই ওনারা মেইনলি ফোকাস করছেন। তার মধ্যে কয়েকটা গ্যাস হলো যে আমাদের হিটিং হয়, আমাদের যে গরম হচ্ছে তার সাথে সরাসরি রিলেটেড। এছাড়া আরও কিছু গ্যাস আছে হিটিং যে তাপমাত্রা বাড়ায়, যে গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস গ্যাস আছে সেগুলা, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, আরও কিছু আছেন। এগুলা হলো সরাসরি হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বা আমাদের যে হিটিং হয় সেটার জন্য যায়। এছাড়া আরও কিছু আছেন যেমন ভোলাটাইল অর্গানিক কার্বন, নাইট্রিক অক্সাইড, এগুলা নিজেরা হয়তো সরাসরি হিট করে না, কিন্তু এরা যে কেমিক্যাল রিয়াকশন করে তারপরে এমন একটা সাবস্টেন্স প্রডিউস হয় যেমন ওজোন প্রডিউস হয়, সেটা আবার আমাদের গ্রাউন্ড লেভেলে ওয়ার্মিং করে। তো এই গ্যাসগুলোর কথাই মেইনলি আমরা এখানে স্টাডি করার চেষ্টা করছি এবং ওইখান থেকে কীরকম গার্বেজ যে আমরা ডাম্প করি সেখান থেকে কীরকম ওয়েস্ট হয়, গ্যাস ইমিশন হয় এবং সেটা আমাদের অ্যাটমসফিয়ারে কীরকম কন্ট্রিবিউট করে,
এই জিনিসটা আমরা এখানে ফোকাস করার চেষ্টা করছি আর কি। এছাড়াও আমাদের যে অ্যাটমসফিয়ার যে ওয়ার্মিং হয়, গ্যাস ছাড়াও কিছু পার্টিকুলেট ম্যাটারও আছে। যেমন বাতাসে দুই ধরনের বস্তু থাকে, একটা হলো গ্যাস আর একটা হলো সলিড সাবস্টেন্স বা সলিড সাবস্টেন্স সাসপেন্ডেড ইন এ লিকুইড, তো সেটাকে আমরা পার্টিকুলেট ম্যাটার বলি। সেইখানকারও বড় একটা অংশ হলো ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বন। এই ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বনও আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটার জন্য অনেক দায়ী। এদেরকে বলে শর্ট লিভ ক্লাইমেট পলিউটন, ব্ল্যাক কার্বন, ব্রাউন কার্বন, ওজোন, এগুলা। কিন্তু আবার লং যেগুলা থাকে সেটা যেমন মিথেন যদি আমরা বলি, মিথেন হলো 10 থেকে 15 বছর অ্যাটমসফিয়ারে থাকে। কার্বন ডাইঅক্সাইড কয়েকশো বছর থাকে অ্যাটমসফিয়ার, আজকে আমি চাললাম সেটা হয়তো নেক্সট কয়েকশো বছর আমাদের এই অ্যাটমসফিয়ারে থাকবে। তো এগুলো হলো অনেক লং টার্ম, এগুলাকে আমরা একটাকে বলি শর্ট লিভ ক্লাইমেট পলিউটেন্টস আর একটাকে হলো লং লিভ বলি আর কি। তো এই দুই ধরনের কন্ট্রিবিউশনই আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ে আছে। আর একটা জিনিস আমি বলি, এটা যে শুধু আমরা প্রডিউস করি, আমাদের এইখানে যে উত্তপ্ত করে তা না, কিন্তু অন্য দেশও প্রডিউস করে, সেটারও একটা অংশ আমাদের এখানে আসে। আপনি হয়তো জানবেন যে কার্বন ডাইঅক্সাইড গ্লোবালি 2014 সালে প্রথম 400 লেভেলটা ক্রস করছে, তখন অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু এখন বছরে প্রায় অনেক দিনই 400-এর উপরে থাকে। আমরা ঢাকা শহরে যদি মাপি এটা 700-800 পাওয়া যায়, তার মানে নর্মাল যা থাকার ছিল তার চেয়ে দ্বিগুণ পাওয়া যাচ্ছে আমাদের এইখানে। যেমন ব্ল্যাক কার্বনের একটা উদাহরণ বললাম, একটা উন্নত দেশে যদি আপনি দেখেন ওইখানে দেখা যাবে 0.1 বা 0.2 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকে। আমাদের এখানে অন অ্যাভারেজ 12 থেকে 20 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকে, এবং শীতকালে কোনো কোনো সময় এটা 60 থেকে 70 মাইক্রোগ্রাম পার মিটার কিউব চলে যাচ্ছে। তাহলে অনেকগুলা কম্পোনেন্ট আছে বা অনেকগুলো কেমিক্যাল সাবস্টেন্স আছে যেটা আমাদের ওয়ার্মিংয়ে সহায়তা করে বা ওয়ার্মিং করে আমাদের এনভায়রনমেন্টকে বা আমাদের অ্যাটমসফিয়ারকে। না, এই যে গ্যাসগুলোর বিচিত্র ধরনের গ্যাসের কথা বলছেন, নানানভাবেই সেগুলো তৈরি হচ্ছে, প্রডিউস হচ্ছে এবং মিশে যাচ্ছে ঢাকার বাতাসের সঙ্গে। এর সঙ্গে এই যে এখন যে দেশ জুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, হিট অ্যালার্ট গত 3 দফায় 3 দিন করে চলেছে, এখন আগামীকাল থেকে আরও 3 দিনের জন্য দেওয়া হয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির সাথে ঢাকার বিভিন্ন বস্তু থেকে যে গ্যাস তৈরি হচ্ছে অথবা বস্তুকণা বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, এর কি কোনো যোগসূত্র আছে? এগুলোর কারণে কি তাপমাত্রা বাড়াতে সহায়তা করছে? ডেফিনেটলি এটা যোগসূত্র আছে। বর্তমানে এই সময়টা বছরের এমনিতে গরম থাকে, তার উপরে এই যে পলিউটেন্টগুলো যেগুলোর কথা বললাম, গ্যাস হোক বা পার্টিকেলস হোক, এগুলো হলো ওয়ার্ম করে। তাহলে এইখান থেকে যদি আপনি 1 ডিগ্রি বা 2 ডিগ্রিও বাড়ায় দেন, তাহলে কিন্তু আপনার পর্যায়টা আরও অনেক বেশি হয়ে যায়। আপনি হয়তো 36-এ মোটামুটি থাকতে পারেন, কিন্তু সেটা 38-40 হয়ে গেলে তখন কিন্তু আরও বেশি আপনার কাছে অসহনীয় হয়ে যায়। সেই রোলটা প্লে করে এইসব গ্যাসগুলো অ্যাটমসফিয়ারে। ডেফিনেটলি এদের গুরুত্বপূর্ণ বা একটা বিরাট ভূমিকা আছে এই হাই ওয়ার্মিংয়ের জন্য। নর্মালি গরম আছে, তার চেয়ে একটু বেশি যেটা হয় সেটাই হলো যে অসহনীয় পর্যায়টা, সেগুলো এই গ্যাসগুলো হয়। এই গ্যাসগুলো যে শুধু আমি যে গার্বেজ বা নর্মাল ইমিশন, এগুলো আরও অনেক সোর্স থেকে হয়। আমরা যেখানেই জ্বালানি পোড়াই না কেন, আমাদের কলকারখানায় যে জ্বালানি পোড়াই বা আমাদের গাড়িতে যে জ্বালানি পোড়াই, সেখান থেকেও প্রচুর পরিমাণে গ্যাস প্রডিউস হয়। এবং ওই যে ব্ল্যাক কার্বন বললাম, সেটা হলো ইনকমপ্লিট কনভার্সন অফ ফসিল ফুয়েল, মানে ফসিল ফুয়েলের ইনকমপ্লিট কনভার্সন যদি হয়, সেখান থেকে ব্ল্যাক কার্বনগুলো প্রডিউস হয়। এবং ইনকমপ্লিট কনভার্সন হওয়ার জন্য আপনার যেই গাড়িটা আপনি ব্যবহার করবেন, আপনি কালকে দেখলাম কোন পেপারে জানি 40 বছরের পুরনো গাড়ি এখানে চলতেছে, তাহলে যত বয়স হয় তাহলে কমপ্লিট কনভার্সন করার ক্ষমতা তার কমে যায়, তাহলে ইনকমপ্লিট কনভার্সনটার পরিমাণ বেড়ে যায় এবং এই ব্ল্যাক কার্বনটা সেখানে বেশি প্রডিউস হয়। এবং যে ব্ল্যাক কার্বনই যে প্রডিউস হয় তা না, এর সাথে অন্যান্য গ্যাসগুলো প্রডিউস হয়, সালফার ডাইঅক্সাইড, মিথেন, হাইড্রোকার্বন, এইসব অনেকগুলো গ্যাসই সেখানে প্রডিউস হয়। তো সেইগুলো ডেফিনেটলি আমাদের যে বর্তমান গরম, অত্যাধিক গরম যেটা আমরা অসহনীয় গরম যেটা বলতেছি, তার সাথে রিলেশন আছে, যথেষ্ট রিলেশন আছে। জি, ডক্টর সালাম, আপনার কাছে আবার আসবো আপনার গবেষণার উদ্দেশ্যে, এবং আপনাদের নিশ্চয়ই রেকমেন্ডেশনও রয়েছে যে কিভাবে এটা কমানো যায়, কিভাবে মোকাবেলা করা যায়, সে বিষয়েও জানবো। এই যে অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, আপনার কাছে একটু আসতে চাই, যে ধরনের দূষণের কথা বললেন ডক্টর সালাম, এটা বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, দীর্ঘ সময় থাকছে এবং তাপমাত্রাকে আরও উষ্ণ করছে, আরও গরম করছে, এর ঝুঁকিগুলো কি কি দেখেন আপনি? ধন্যবাদ আপনাকে। শুধু এই দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। শুরুতেই ধন্যবাদ জানাই বৈশাখী টিভিকে একটা সুন্দর অনুষ্ঠান আলোচনার জন্য। কারণ এই যে একটা অনুষ্ঠান, যে এই তাপমাত্রা নিয়ে যে কথাবার্তা চলছে, এগুলো একটু দরকার ছিল, বিশেষ করে জনগণের জন্য, জনকে সচেতনতা বাড়ানোর জন্য। তারা কি প্রিভেন্টিভ মেজার বা এই গরমের জন্য কি স্বাস্থ্যের ঝুঁকিগুলো কি বাড়ছে, এই সম্বন্ধে তাদের জানা দরকার। কারণ তারা যদি না জানে তাহলে সচেতন তো হবে না, সতর্কতা হবে না, এবং ঝুঁকি তো বাড়তেই থাকবে।
আপনি শুরু যে কথা বলছেন আমি ওইটাই একটু বলতে চাচ্ছি। এই যে সমস্যা যেগুলো আপনি বলছেন যে নিজেই আসছেন আমরা আনছি, দুটোই সত্য। নিজেই আসছে মানে এটা তো ওই যে তাপমাত্রার যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলছে, এটা একটা প্রকৃতিগতভাবে তো আছেই। আর আমরাও কিন্তু অনেকগুলো আনছি এই তাপমাত্রার, বা বৈষম্যই বলেন বা উচ্চ তাপমাত্রা যাই বলেন, আমরা বলতে শুধু বাংলাদেশে করে তা না, সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা হচ্ছে। এর মধ্যে অনেকেই দায়ী, শুধু আমরা না। এমন না যে খালি বাংলাদেশই করছে আর পৃথিবীর কেউ করে, তা কিন্তু না। যেমন ধরেন যে তাপমাত্রা বাড়ছে কেন, কতগুলো আমি জাস্ট গ্যাস সম্বন্ধে খুব সুন্দর কথা বলছেন। আমি তো এটা এক্সট্রা শুধু অ্যাড করছি তার ওই আমার মেইন সাবজেক্টে আসার আগেই। এই যে যেমন সারা পৃথিবীব্যাপী শিল্পায়ন তো হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে না, সেটাও তো তাপমাত্রা দূষণ বিভিন্ন সময়। আপনি যে কোনো শিল্পই বলেন হচ্ছে তো, সব রকমের গাড়ি বলেন, এরোপ্লেন বলেন, পেপার বলেন, কটন বলেন, জুট বলেন, সবই তো ইন্ডাস্ট্রি, সবগুলি সেগুলো তো দূষণ হচ্ছে। গাড়ি একটা ইন্ডাস্ট্রি, গাড়ি তো বাড়ছে প্রচুর। আজ থেকে 20-30 বছর ঢাকায় তো গাড়ি আর 10 ভাগের 1 ভাগ না, 20 ভাগের 1 ভাগ। এখন কত গাড়ি, ঢাকায় না শুধু, সারা বাংলাদেশেই, সারা পৃথিবী কত গাড়ি বাড়ছে, তো কার্বন ডাইঅক্সাইড তো ছাড়ছে। এটাও তো একটা প্রবলেম। আরেকটা জিনিস দেখেন, এই যে নগর যদি দেখেন, এই ঢাকা শহরে তো মনে করেন এত ঘর বাড়ি তো 30-40 বছর তো ছিল না। নগরায়ন তো হচ্ছে, আরবানাইজেশন যত বেশি হবে এবং সেগুলো অধিকাংশই অপরিকল্পিত, জায়গা নাই, কেউ তো জায়গা ছাড়ে না। আপনি তো দেখবেন যে কত মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে, জানলাও তো কেউ খুলতে পারে না। এইখানে বিল্ডিং, ওই পাশে আরেক বিল্ডিং, এয়ার ফ্লো এগুলো তো সব বদ্ধই হয়ে যাচ্ছে আর কি। এর মধ্যে আবার এয়ার কন্ডিশন দিতে হচ্ছে, এয়ার কন্ডিশন দিয়ে তাপমাত্রাগুলো বাইরে ছাড়ছে, এগুলোও তো একটা কারণ। এছাড়া ধরনের যে বা যে ঢাকা বা যে কোনো বড় বড় শহর দেন, জলাশয়, নদী নালা, পুকুর, ডুবা, এগুলো কিন্তু সব ফিল আপ করে করে মাল্টি স্টোরেড ভবন তৈরি হয়েছে। ভবন তৈরি হচ্ছে, এবং ভবন সেগুলো তো একটা কারণ, তাই না? এটা তো বাস্তবতা। এবং ভবন কি একটা দুটো না, মাল্টি স্টোরিয়েড, এগুলো তো সত্য। সেই কারণে তো বায়ু দূষণ থেকে শুরু করে তাপমাত্রা বাড়ার, এগুলো তো একটা কারণ, তো এগুলো তো হচ্ছে আর কি। এইভাবে যদি দেখেন বিভিন্ন রকমের সমস্যা, যেমন নদী নালাই বলেন, নদী কি তার নাব্যতা আছে? অনেক নদী তো ফিল আপ হয়ে গেছে, অনেক নদীতে পানি, এগুলো কি পানি? বুড়িগঙ্গায় যদি দেখেন, দেখবেন কালো একবারে মনে হয় আলকাতরার মতো। এটা তো অন্যদের এই যে তাপ দূষণের জন্য যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো তো অন্যতম। ওই পানির মধ্যে পানিতে যারা বাস করে, মাছ বা অন্যান্য পানি, তাদেরও তো নাভিশ্বাস অবস্থা। সব মিলে আপনি যদি সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন, এগুলো আমরা ওই যেটা বললাম প্রকৃতিবদ্ধও হারছে, আর আমরা নিজেরাও কিন্তু অনেক আছি, যার জন্য যে তাপমাত্রার সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে। এবং তার জন্য সারা দেশের শুধু আমরা যে মানুষরা যদি কষ্ট করি তা কিন্তু না, জীব জন্তু পশু পাখি সবাই কিন্তু ভোগান্তি হচ্ছে। এমনকি যে কৃষিজাত যে দ্রব্য, সেগুলোর উপরেও কিন্তু এগুলো ঝুঁকি বাড়ছে আর কি। সারা পৃথিবী বাড়ছে, আমাদের দেশও বাড়ছে আর কি। বিশেষ করে আমাদের ছোটো দেশ, মানুষ বেশি, আমাদের হয়তো রিসোর্স অনেক, তার মধ্যেও তো আমাদের এগুলো তো হচ্ছে আর কি। সব মিলেই যে তাপমাত্রা বাড়ছে, তার জন্য অনেক কিছুই প্রবলেম হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য ঝুঁকি। যত কয়েকদিন যাবৎ আমরা একটা প্রথম কথা বলতেই হয় যে গ্রীষ্মকাল, এইটা তো নতুন কিছু না, গ্রীষ্মকাল কিন্তু আগেও ছিল। ঋতু যদিও 6টা বলে, আসলে 6টা তো আর নাই, দেখেন 6টা ওইভাবে কেউ বুঝেও না। গ্রীষ্মকালটা আছে, শীতকাল আছে না, বসন্তকালও তো, এগুলো বর্ষ, শরৎ, হেমন্ত, এগুলো আর কেউ বোঝার কোনো, আমাদের এই অঞ্চলের নাতিশীতোষ্ণ আবহাওয়া আর কিছু নাই। ঋতু বোধহয় 2টা বা 3টে হয়ে গেছে। ইভেন বর্ষাকালে তো, বর্ষার সময় কালে কিন্তু আর বর্ষা হয় না, ওর সময় হয়তো শীতকালে শীত নাই হয়তো হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে আর কি। অথবা যে এই ব্যালেন্সটা কিন্তু আগের মতো আর নাই, এটা কিন্তু হচ্ছে আর কি। আমরা তো ছোটোবেলা দিচ্ছি গ্রীষ্মকাল ছিল, আছে, গরম প্রচুর পড়তো। এই যে চৈত্র মাসে রাস্তাঘাট, খাল বিট, চৌচির করে ফাইটে করে, এগুলো তো আগেও, নতুন কিন্তু না এটা। এবং বৈশাখ, তাপমাত্রা তো বেশি হয়, বৈশাখ জ্যৈষ্ঠ, তাপ তো এমন বাড়তে ওই যে আম পাকা তাল, কাঁঠাল পাকা, এগুলো তো আগেও ছিল। এখন কেন হচ্ছে, একটু আলোচনা বেশি হচ্ছে, হঠাৎ করে একটু বাড়ছে তাপমাত্রা বাড়ার জন্য কিছু স্বাস্থ্য ঝুঁকির বাড়ছে। সবচেয়ে ডেঞ্জারাস দেখেন, আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত প্রায় 33 জন লোক কিন্তু মারা গেছে হিট স্ট্রোকে। বিশেষ করে যে প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামে গঞ্জে বা যেখানে মারছে, প্রায় এগুলো কিন্তু শহরে না, আউটসাইড। যেখানে হয়তো তাপমাত্রা বাড়ছে, মানুষ বাধ্য হয়ে কাজ করছে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে, ট্রিটমেন্টের হয়তো ওই সুযোগ পায় না, বাধ্য হয়ে খোলা মাঠে কাজ করছে, রোদের মধ্যে কাজ করছে। এবং হিট স্ট্রোকটা এই মেডিকেল ইমার্জেন্সি, ট্রিটমেন্ট কিন্তু পায় নাই সে প্রপার, তার জন্য সে কিন্তু মারা গেছে। এটি কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস ঝুঁকি এই বর্তমান এই যে তাপমাত্রা বাড়ার জন্য। অনেকে প্রশ্ন করে হিট স্ট্রোক আবার কি? হিট স্ট্রোক আমি খুব সিম্পলভাবে বলি, যেটা আপনি বললেন, যারা শ্রমিক শ্রেণী বা কৃষক, শ্রমিক, খেতে খামারে যারা কাজ করে, রিক্সাওয়ালা বলে, পরিবহনে কাজ করে, এরকম তো অনেক, রাস্তার ধারেও কিন্তু অনেক লোক কাজ করে, যারা ঘন্টা পর ঘন্টা অনেকক্ষণ রোদে কাজ করে একটানা,
সে কিন্তু ছায়াতেও আইলো না, রোদে কাজ করছে, হয়তো সাফিসিয়েন্ট পানিও পান করে না। কারণ এই যে রোদে ডিহাইড্রেশন তো হয়, পানির শূন্যতা হয়, পানির সাথে আবার লবণ বের হয়ে যায়, পানিও কমে যাচ্ছে, লবণ কমে যাচ্ছে, তাতে প্রেশার কমে যায়, পালস কমে যায়, প্রস্রাব কমে যায়, রোগীর ক্লান্তি, অবসাদ, দুর্বল, মাথা ঘোরা, মাথা ব্যথা এগুলো তো হতেই পারে। তো এই অবস্থায় তারা কাজ করতে করতে একটা পর্যায়ে শরীরের তাপমাত্রা কিন্তু বাড়ে। নর্মালি বডির তাপমাত্রা বাড়লে ঘাম দেয়, ঘাম দিয়ে তাপমাত্রাটা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করে, এইটা নর্মালি মানুষের ফিজিওলজিক্যাল যে কারোরই হয়। কিন্তু একটা পর্যায়ে তাপ বেড়ে যায়, বাড়তে বাড়তে বাড়ছে 105 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি, বা সেলসিয়াসে বললে আমরা 40 বলি। এটা যদি বেড়ে যায় এক্সট্রা হচ্ছে যে বডির তাপমাত্রা মেনটেন করতে পারে না, দেখবেন যে তাপমাত্রা মেনটেন ঘামটা বন্ধ হয়ে যায়। তাহলে একদিকে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ঘাম বন্ধ, রোগীর মানুষটার গায়ে হাত দিলে আক্রান্ত ব্যক্তি মনে হয় গা দিয়ে আগুন বেরোচ্ছে, অথচ ঘাম নেই। এই যে অবস্থা, একটা পর্যায়ে সে কিন্তু অজ্ঞান হয়ে যায়। শুরুতে যে বুঝতে পারে, যদি না বুঝে না জানে, শুরুতে যদি কিছুটা বুঝে যে খারাপ লাগছে, মাথা ঘুরছে, খুব টায়ার্ড, এক্সস্টন, তাহলে একটু ছায়াতে গেলেও কিন্তু সে ভালো হয়। কিন্তু আমাদের কাজ চালাইই গেল, একটা সে কিন্তু অজ্ঞান হয়ে যায়। এটিকেই বলে হিট স্ট্রোক। এবং এটা এত ডেঞ্জারাস, যদি সাথে সাথে চিকিৎসা দেওয়া না হয় বা হাসপাতালে নেওয়া না যায়, তাহলে তো সে মারা যাবে। এখন যে কাজ করছে সে যদি একা থাকে, সে তো অজ্ঞান হয়ে পড়েই থাকবে, সে তো আর বোঝার কোনো সুযোগ নাই, সে তো বুঝতে পারবে না। কিন্তু যদি পাশাপাশি আশেপাশে তারাও যদি কেউ দেখে, লোকটাকে যদি একটু প্রপার ট্রিটমেন্ট দেয়, ছায়াতে আনে, ঘরে আনে, ফ্যান ছাড়ে, এসি ছাড়ে, গায়ে পানি দেয়, কাপড় চোপড়গুলো একটু লুজ এগুলো একটু খুলে দেয়, এরকম যদি অবস্থা করে, তাহলে লোকটা কিন্তু বাঁচতে পারে। কিন্তু একা যে কাজ করছে পড়েই আছে, তার তো খবরই নেই, মারা যাচ্ছে। এবং এই যে বেশ কয়েকজন লোক যে মারা গেল, রিপোর্টেড তো ধরেন 33 জন বা কয়েকজন আছে, আরও যে অন্যগুলো রিপোর্ট হয় না, এরকমও তো অনেক, শুধু আমাদের দেশে না, পার্শ্ববর্তী দেশেও কিন্তু অনেক লোক হিট স্ট্রোকে মারা যাচ্ছে। আজকে একটা তো খবর প্রচারিত হয়েছে যেটা থাইল্যান্ডেও এরকম তাপপ্রবাহ চলছে, সেখানেও 30 জন বেশ মারা যাচ্ছে, তাই না? বিশেষ করে আমাদের দেশের ঝুঁকিটা বেশি, সব দেশেই ঝুঁকি বেশি, যারা অনেকক্ষণ ধরে এই রোদে কাজ করে। আরও অনেক ঝুঁকি আছে, তার মধ্যে আমি যেটা বেশি ডেঞ্জারাস, আমি ওইটাই কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করছি, যেন মানুষ একটু সতর্ক হয়, সজাগ থাকে। অনেকেই প্রশ্ন করেন যে এই থেকে বাঁচার উপায় কী। বাঁচার উপায় আছে, 2-3টা পয়েন্ট আছে, যেটা আমি একটু এখনই বলে দিই। প্রথম কথা হলো, অযথা এই গরমের মধ্যে কেউ বাইরে যাবে না, যত কম যাওয়া যায়। আশেপাশে হাটে ঘাটে, বাজারে, রেস্টুরেন্টে, পার্কে, চিড়িয়াখানায় ঘোরাফেরা যত কম করা যায় চেষ্টা করবেন ঘরে থাকতে, ছায়াযুক্ত স্থানে ছাড়তে, এবং কাজকর্ম যাতে ছায়াযুক্ত স্থানে করা যায়, এইটা হলো 1 নম্বরে। এবং অনেকেই তো ঝুঁকির মধ্যে, আমি পয়েন্টটা আসতেছি। আরেকটা হলো যাদের কাজ বাধ্য হয়ে করতে হয়, যে কথা আমি আগে বললাম, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, খেতে খামারে কাজ করে, রিক্সাওয়ালা, পরিবহন শ্রমিক বা নির্মাণাধীন শ্রমিক, তারা তো কাজ করতে হয়, না করলে তো তার পেটে ভাত জুটবে না, তাদের কিন্তু রোদের মধ্যে খেতে কাজ করতেই হবে। তাদের জন্য মূল পরামর্শটাই হলো, কাজ তারা চেষ্টা করবেন, করতেই হবে। তবে যেন ছাতা তো নিতে পারে, মাথায় দেখবেন ক্যাপের মতো বড় করে নেওয়া যায়, তাতে কিন্তু হিট প্রোটেকশন দেয়। 3 নম্বরে হলো তার কাপড় চোপড়গুলো একটু লুজ পরতে হয়, আর একটু পর পর কিছুক্ষণ রোদের মধ্যে কাজ করে কিছুক্ষণের জন্য হলেও ছায়াযুক্ত স্থানে আসবে। আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করলে রোদে 10-15 মিনিট হলেও যেন এই যে চেঞ্জ করে যদি কাজ করে, তাহলে এই ঝুঁকিটা কিন্তু কমানো যায়। একটা প্রচুর পানি পান করতে হয়, পানি আবার না শুধু, কারণ পানির সাথে লবণ বের হয়, ওর মধ্যে একটু লবণ মিশানো ভালো। কেউ কেউ ওর স্যালাইন খেতে পারে, পানি না শুধু, ওর স্যালাইন, ডাব, ফলমূল, যে কোনো লিকুইড যে কোনোটাই খেতে পারে, একটু লবণ মিশ্রিত খাবে। কিন্তু প্রবলেম হলো, আপনি রাস্তাঘাটে দেন এই যে পিপাসার্থ, তৃষ্ণার্থ লোকজন যারা, রাস্তাঘাটে কত রকমের যে শরবত পাওয়া যায়, সমানে খাচ্ছে, আরেক রোগ ধরাচ্ছে, ওইদিকে আবার ডায়রিয়াজনিত রোগ হচ্ছে, ভমিটিং হচ্ছে, পানিবাহিত রোগও বেড়ে যাচ্ছে, টাইফয়েড, পেটে পানি দিয়ে আবার কিন্তু ভাইরাস যায়, কত এই ভাইরাস বলতে আবার জন্ডিস হয়, সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। এইটাও একটা প্রবলেম আর কি। সুতরাং সবাই যদি এই ব্যাপারে সতর্ক না হয়, তাহলে তো মুশকিল হবে আর কি। এই জন্যই পানিটা পান করে অবশ্যই যেন তা বিশুদ্ধ হয়। আবার রাস্তাঘাটে খোলামেলা খাওয়াও খায়, খোলা ওপেন ধুলাবালি পড়ছে, মাছি পড়ছে, এমনিতে ঢাকায় বায়ু দূষণের জন্য 1-2 নামে কিন্তু, তাই না? এগুলো অখাদ্য কুখাদ্য খেয়ে খাদ্য বাহিত, পানিবাহিত রোগও কিন্তু বাড়ছে। সেই জন্যই সবাইকে সতর্ক হতে হবে, যতটুকু সম্ভব রোদ অ্যাভয়েড করা, রোদে গেলেও কাপড় মাথায় ছাতা বা কাপড় পরা, লিকুইডটা বেশি বেশি খাওয়া, এবং কিছুক্ষণ কিছুক্ষণ পরপর যেন ছায়াযুক্ত স্থানে থাকে, এইটা করলে সবচেয়ে ভালো। আরেকটা কাজ করতে পারে, যাদের পক্ষে সম্ভব কাজ করতেই হয়, সকালে বা বিকেলে করে ফেলেন। আপনি হয়তো খেয়াল আছে কিনা, আমরা যদি ছোটোবেলায় একসময় কিন্তু সামার ভ্যাকেশন কিন্তু আমাদের সময়, এই সামার নতুন না, এটা আগেও ছিল, গ্রীষ্মকাল ছুটি হতো, এবং স্কুলগুলো কিন্তু তখনও বন্ধও হতো, বা সকালে ক্লাস হতো 7-8টার মর্নিং স্কুল ছিল। আমরা কিন্তু মর্নিং স্কুল করছি, এই 9টার মধ্যে এই ক্লাস শেষ, বাচ্চারা ঘরে চলে গেল, 9টার মধ্যে শেষ হয়ে যেত। মাঝে অসহ্য হলে কিন্তু তখনও বন্ধ করা হতো,
এবং এইবারও যে স্কুলগুলো কিছুদিনের জন্য এটাও ভালো, গভর্নমেন্টের ভালো ডিসিশন হয়েছে, টাইমলি এবং সময় অনুযায়ী একটা সিদ্ধান্ত, এটাও ভালো। যদি আবার খুলতে চাচ্ছে, তা আমার মনে হয় যে এটাও চিন্তা ভাবনা তারা করে, যদি তাপ বাড়তেই থাকে, যদি বাচ্চাদের জন্য ঝুঁকি হয়, বাচ্চাদের সে বাপ মা অভিভাবকরা কিন্তু বেশি টেনশনে আছে, বাচ্চা স্কুলে যাবেন না, ছোটো বাচ্চা তো বুঝি না, কারণ তারা তো ঝুঁকের মধ্যে দৌড়াদৌড়ি লাফালাফি করে ওদের মধ্যে। আবার স্কুলের সামনে দেন কত রকমের যে দোকান সাজায় রাখছে, ওই যে বাইরের খাবারের কত রকম পোলাপান তো খাবে, আজকাল তো পোলাপান শুনি পানিও খায় না, কত রকমের ড্রিঙ্ক খায়, এগুলো খাইয়ে একে তো গরম জনিত রোগ, আবার অখাদ্য কুখাদ্য এগুলোর জন্য রোগ, কারণ বাচ্চাদের ডায়রিয়া বেশি হচ্ছে। তাপমাত্রা যদি এভাবে বাড়তেই থাকে তাহলে স্কুল খোলার বিষয়ে একটু চিন্তা ভাবনা করতে। আরেকটা জিনিস হয়তো বলা যায়, বাচ্চাদের কিন্তু অন্য জ্বর, খালি শুধু তাপমাত্রার জন্য তাই না, তারা এই যে বিভিন্ন রকমের ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত, যে নিউমোনিয়া হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, ডায়রিয়া জনিত হচ্ছে, এগুলো কিন্তু হাসপাতাল কিন্তু রোগীতে সয়লাম, এবং অনেকেই ঝুঁকি, শুধু বাচ্চা না, বাচ্চা, বয়স্ক, বা ধরেন যারা বিভিন্ন রোগে আক্রান্ত, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস রোগী, কিডনি, লিভার, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, যাদের ইমিউনিটিটা কম, প্রতিবন্ধী, এরকম মানে যে কোনো মানুষের ঝুঁকির মধ্যে। কিন্তু এই ধরনের রোগী যারা, তারা যদি একটু সতর্ক না থাকে, একটু কেয়ারফুল না হয়, তাহলে ঝুঁকিটা কিন্তু তাদের জন্য আরও বেশি হবে। অনেক ধন্যবাদ। আবার আসবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে। ডক্টর সালাম, বিরতির পরে আপনার কাছে আসবো। যেটা বলছিলাম যে আপনাদের প্রতিবেদনের আর কি দিকগুলো রয়েছে এবং এইগুলোর সম্পর্কে আপনাদের রিকমেন্ডেশন কী আছে, সেগুলো সুপারিশগুলো কী আছে, সেটাও জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম গরমের বিপদ নিজেই আসছে নাকি আমরা আনছি, এই বিষয়ে। ডক্টর আব্দুস সালাম, আপনার কাছে আসতে চাই। আপনি যে ক্ষতিকর গ্যাসের উৎসগুলোর কথা বলেছেন এবং এগুলোতে তাপমাত্রা আরও বাড়ছে এবং ঝুঁকিও বাড়ছে, এগুলো কমানো সম্পর্কে আপনাদের এই রিসার্চে, গবেষণায় কোনো রিকমেন্ডেশনগুলো কী আছে? ধন্যবাদ আপনাকে স্যার, খুব সুন্দর করে গুছিয়ে বলছেন আমাদের সমস্যাগুলো কি। আমি আরেকটু বলি, দেখেন বাংলাদেশ যে পরিবেশ বিপর্যয়ের দিক দিয়ে সবসময় র্যাঙ্কিংয়ে 1 নম্বর থাকে। পৃথিবীতে যে মানুষ মারা যায় পরিবেশ বিপর্যয়ের জন্য, তার মধ্যে বাংলাদেশ সবসময় প্রথম দিকে থাকে। এতগুলা, এবং এটা যে এই বছর হঠাৎ করে হয়েছে তা না, এটা কন্টিনিউয়াসলি অনেক বছর ধরে হয়। সে আপনি 90-এর দশক থেকে শুরু করে প্রায় 30-35 বছর পর্যন্ত আমাদের এখানে একটা পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে। সেই তুলনায় কোনো মেজর অ্যাক্টিভিটিস আমাদের এখানে নেওয়া হচ্ছে না। ইভেন আমাদের পাশের দেশগুলো যেরকম আমাদের মতো অর্থনৈতিক অবস্থা তাদের, তো তারাও যেসব মেজারগুলো নিচ্ছেন সেগুলো আমরা নিতে পারতেছি না বা আমাদের দেশে নেওয়া হচ্ছে না। আপনি দেখেন 1997-এ বাতাসে লেডের পরিমাণ ছিল ঢাকায় সেকেন্ড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে অনেক কথাবার্তা হলো তখন সেটা নিয়ে, তারপরে লেড ফ্রি গ্যাসোলিন ইউজ করা শুরু করলেন, তারপর লেডের পরিমাণ কমে আসছিল, কমতে কমতে এটা 70 ন্যানোগ্রাম পার মিটার কিউব আসছে। এখন আবার সেটার পরিমাণ আবার বেড়ে যাচ্ছে। এখন প্রায় আমাদের একটা গবেষণা আছে, প্রায় 1000-এর উপরে, 1000 ন্যানোগ্রাম পার মিটার কিউবের উপরে লেড পাওয়া যাচ্ছে। না, আমাদের যে জ্বালানিগুলো ব্যবহার হয় আমাদের গাড়িতে বা ইন্ডাস্ট্রিতে, যে জ্বালানি ব্যবহার হয় পেট্রোল, অকটেন, এগুলোতে কি এখনো ওই ধরনের ক্ষতিকর লেড বা আপনি বলতে পারবেন না যে নাই, কিন্তু লেডের আরেকটা নতুন সোর্স আছে, ইলেকট্রনিক ওয়েস্ট। ব্যাটারি যে চালানো হয়, সেই ব্যাটারিকে আবার রিজেনারেট করে, রিইউজ করার ব্যবস্থা করে, সেই সব জায়গা থেকে এখন আবার নতুন আসতেছে। তো এটা একটা উদাহরণ দিলাম আর কি। এরকম প্রত্যেকটা পলিউটেন্টের ক্ষেত্রেই আমাদের অবস্থানটা খুব খারাপ অবস্থা। আপনি যেহেতু জ্বালানি তেলের কথা বলেন, আমি একটু বলি জ্বালানি তেলের কথা। আমাদের দেশে যে জ্বালানি তেলটা ব্যবহার করে, এটার কোনো গাইডলাইন ভ্যালু নাই। আপনি হয়তো জানবেন ইউরো 1, ইউরো 2, এভাবে ইউরো 6 এখন চলতেছে, এবং সেখানে সালফারের পরিমাণ থাকার কথা হলো 10। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো গাইডলাইন নেই। আমাদের পাশের নেপাল, এটা আমাদের মতো অর্থনৈতিক অবস্থা, তাদেরও একটা গাইডলাইন ভ্যালু, তারা ইউরো 6 ফলো করে। ইন্ডিয়া, ভারত 6 ফলো করে। আমাদের কোনো গাইডলাইন ভ্যালুই নাই এখানে আমরা কোন ধরনের জ্বালানি তেল ব্যবহার করবো। এবং আমরা অনেক সময় সস্তায় তেল কেনার জন্য যেটা ক্লিন না, ডার্টি যে তেলটা, সেটা আমরা কিনে নিয়ে আসি, এবং কিনে নিয়ে এসে তারপরে আমরা একটু সস্তায় পাই, এবং আমাদের যে কলকারখানা বা যে গাড়িগুলো আমরা চালাই সেগুলো হলো আরও খারাপ, নিম্নমানের, হয়তো 20 বছরের পুরনো, 30 বছরের পুরনো, যার ফলে নর্মাল যে পলিউশন হওয়ার কথা তার চেয়েও বেশি হইতেছে এই পলিউশনগুলোতে। এইসব জায়গাগুলো আমাদের ধরতে হবে যে কোন জায়গাটায় আমাদের পলিউশন বেশি হচ্ছে, এবং সেইখান জায়গাগুলোতে আমাদের স্টেপ নিতে হবে। আমি বড় রকমের বলি, আমাদের যে পলিউশনটা হয়
বাংলাদেশে। সেটা একটা পলিউশন হলো আমাদের যে ট্রাফিক, রাস্তায় যত যানবাহন চলাচল করে এইখান থেকে বড় রকমের একটা পলিউশন হয়। আরেকটা হলো আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে, আমরা জানেন আমরা আগে এগ্রিকালচার বেসড কান্ট্রি ছিলাম, এখন আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে মুভ করতেছি। প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি হইতেছে। বাংলাদেশে অনেক ভালো ইন্ডাস্ট্রি আছে, আবার অনেক খুব নিম্নমানের ইন্ডাস্ট্রিও আছে, এবং এই ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটা একটা বড় সোর্স। আরেকটা সোর্স হলো গিয়া আমাদের যে কুকিং করে, রান্নাঘরে যে আমরা বাংলাদেশে এখনও জ্বালানির পরিমাণ প্রায় 45 থেকে 50% হলো গিয়ে আমরা জ্বালানি হিসাবে লাকড়ি, কাঠ এইসব বার্ন করি, এবং এটা ইনডোরে করি। মায়েরা রান্না করে বা আমাদের মেয়েরা নর্মালি রান্নার কাজটা করে, তো সেইখান থেকে একটা বড় রকমের পলিউশন হয়। তারপর দেখেন আমাদের অনেক কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস হয়, সেই কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস থেকে অনেক পলিউশন আসে। এই যে বড় রকম আরেকটা বড় পলিউশন আসে আমাদের দেশের বাইরের থেকে। এই মেজর কয়টা সোর্স, এই মেজর কয়টা সোর্সে আমাদের কোনো না কোনো জায়গার থেকে আমাদের স্টেপ নিতে হবে। এই জায়গার থেকে স্যার বলতে পারবেন ভালোই যে আমাদের এত পলিউশন আছে, আমরা এই গত 20 বছরে কোনো স্টেপ নিছি কিনা কমানোর জন্য। কমানোর স্টেপ নিতে উল্টা দিকে আমরা যাচ্ছি। যেমন আমাদের শহরে লং টার্ম যদি আমাদের গাছপালা বেশি থাকতো, আমাদের জলাধার বেশি থাকতো, তাহলে পলিউশনটা একটু মিনিমাইজ হইতো, সেগুলো আমরা নষ্ট করতেছি। এটা একটা বড় যে আমি অধ্যাপক আব্দুল্লাহ আপনার কাছে আসছি। আপনি আলোচনার আগেই বলেছেন, জলাশয় বলেছেন, এবং মানব সৃষ্ট যে কারণগুলো, এই কারণগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? কারণ প্রাকৃতিকভাবে যে ওয়ার্মিং, উষ্ণতা হচ্ছে, সেটা তো আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু মোকাবেলা করতে পারি, আমরা তো কমাতে পারি। কিন্তু উল্টো তো আমরা এগুলো বাড়াচ্ছি। আপনি যেটা বলছেন যে মানুষে ওগুলো নিয়ে আসছে, এটা কিভাবে? অনেকগুলো আমি বললাম, যেমন ইন্ডাস্ট্রি, আমরা তো ডেভেলপমেন্ট তো স্টপ করতে পারবেন না, কিন্তু এটা প্ল্যান্ড হয়েছে, বিল্ডিং হচ্ছে, ঘর বাড়ি, কেউ তো 1 ইঞ্চি জায়গা ছাড়ে না, করতেছে তো। ডুবা কত, শুধু ঢাকা শোনা বড় জায়গা ডুবা তো বলতে গেলে নাই, পুকুর নাই, নাই ফিল আপ করে একটা 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিং। এই যে পলিউশন আনপ্ল্যান্ড হইতে যে করা। আচ্ছা, আরেকটা কথা, এগুলো তো পলিউশন করছে, কিন্তু পলিউশন যাতে কমায়, যেমন ধরেন সিম্পল যেটা বলি, এই যে কার্বন ডাইঅক্সাইড, আমরা কিন্তু অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আর কার্বন ডাইঅক্সাইড নেচার থেকে যত বাইর হচ্ছে, এগুলো কিন্তু গাছপালায় শোষণ করে নেয়, গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। তো আমরা যে হারে গাছ কাটা শুরু করছি, পুরনো গাছ কাটে তো সাবার করে ফেলতেছে। এই যে ঢাকা শহরে ধরেন, একটাই উদাহরণ দিলাম, শুধু ঢাকা না, সারা দেশেই আপনি ধরেন তো সবুজ গাছপালা 20-25% দরকার, আমাদের ঘরে আছে কিন্তু 8%। কেন? সুন্দর রাস্তা করছেন, গাছ কাটে, ইন্ডাস্ট্রি করছেন, একটা ঘর বসে কাটেন। এই যে গাছটা কাটলেন, 15-20 বছর আগে গাছটা হয়েছে, অনেকে আবার সৌন্দর্য বর্ধনের নামে গাছ কেটে বীজ বুনতেছে। এই গাছ হইতে কিন্তু 15-20 বছর লাগবে। এই যে পলিউশন, গাছ কিন্তু আমাদের প্রোটেকশন দেয়। এটা যদিও শুধু আমার দেশে না, বাইরে পৃথিবীর অনেক দেশেই, এই যে আমাজন বলেন, আর অনেক দেশে কিন্তু গাছপালা এগুলো ধ্বংস হচ্ছে। তো গাছ কিন্তু একটা ন্যাচারাল যে প্রোটেকশন দেয়, সেটা কিন্তু আমাদের মধ্যে কমে যাচ্ছে। বিশেষ করে ঢাকায় গাছপালা নাই, সবুজ তো নাই, নাই মানে অনেক কমে যাচ্ছে। কত সুন্দর সুন্দর গাছপালা, এই ব্যাপারেও তো ওটা চাইলে আমরা এটা করতে পারি। এখন যদি আপনার প্ল্যানিংটা শুরুতে ঠিক মতো না হয়, যে যার মতো করে, তার জন্য হয়তো বা আইন আছে, কিন্তু আইনের যদি প্রয়োগ বাস্তবসম্মত না হয়, তাহলে তো এই পলিউশন তো বাড়তেই থাকে। এই যে পলিউশন বলেন বা পরিবেশ ধ্বংস করা, প্রকৃতি ধ্বংস করা বলেন, জলাশয় ভরাট করা, গাছ কাটা, এগুলো যে হচ্ছে, আমাদের তো একটা মানে সরকার আছে, প্রশাসন আছে, এগুলো দেখভাল করা আছে, তারা কি এটা করতে পারছে না? কেন এই দুর্বলতাটা কোথায়? কেন তো আমাদের বিপদ ডেকে আনছি আমরা, কিন্তু সেটা বন্ধ করার যে পদক্ষেপগুলো, সেগুলো কেন নেওয়া যাচ্ছে না? এখানে অনেকগুলো ধরেন কিছু ব্যক্তি স্বার্থ আছে, কারোর বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কোম্পানি বলে যায়, সবার যার যেমন একটা ইন্ডাস্ট্রি করছে, তার তো স্বার্থ আছে। এখানে সবার তো অনেকের স্বার্থ জড়িত আছে। তারপরে ধরেন পলিটিক্যাল ব্যাপার সবগুলো কিছু কিছু রয়ে গেছে, প্রভাবশালীদের কাজকর্ম তারাও রয়েছে, তারা নিজেরটা করবে, কিন্তু তার জন্য যে ক্ষতিগুলো হবে ওইদিকে হয়তো অত খতিয়ে দেখছে না আর কি। সেই জন্য আমি একটা কথা বললাম, এগুলো হয়তো আইন আছে, কিন্তু প্রয়োগ তো এইভাবে নাই, বাস্তবায়ন তো নাই। কাগজে কলমে হয়তো এগুলো সবই আইন আছে, দেখবেন পরিবেশ রক্ষার জন্য যা যা দরকার, কিন্তু বাস্তবায়ন তো হয় নাই। এখন যদি বাস্তবায়ন আমরা না করি, তাহলে তো শুধু আমাদের দেশে, আমি তো বলছি সারা পৃথিবীতেই হচ্ছে, তাহলে তো আমাদের দেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবো। এবং আমি শুধু বলছি, আমরা শুধু মানুষ তো না, পশু পাখি থেকে শুরু করে, এবং এরাও তো, আমি তো কদিন আগে দেখলাম চিড়িয়াখানা বা করে, ওই বাঘ একটা ওই পানির মধ্যে কোনো রকম ডুবে নিজেকে একটু রক্ষা করাচ্ছে তাপ থেকে। একটা পশু দেখলাম, একটা কাক বোধহয় একটা পানি খাওয়ার জন্য খুব পিপাসার্থ বোঝা যাচ্ছে। তার মানে সবার তো ঝুঁকি যাচ্ছেই। শুধু তাই না, এইভাবে টেম্পারেচার যদি আরও বাড়তে থাকে, কত সায়েন্টিস্টরা আরও ভালো বলতে পারবেন, তাহলে যে ফসল যেগুলো,
ধান চাউল বা ধান গম যাই বলেন, এগুলো কিন্তু উৎপাদন ঝুঁকির মধ্যে পড়ে যাবে, তাতে কিন্তু আরও সমস্যা হয়ে যাবে। সুতরাং আমাদের এই ব্যাপারে বোধহয় চিন্তাভাবনা করতে হবে। যে জায়গায় এরকম ডেভেলপমেন্ট তো আর ঠেকায় রাখতে পারবেন না, কিন্তু পরিবেশটাকে রক্ষা করে ডেভেলপমেন্ট করতে হবে। গাছটাকে কেটে ধ্বংস করে একটা করবেন, এইটা তো যুক্তিযুক্ত হতে পারে না আর কি। সেইভাবেই যেমন জলাশয়, অনেক জায়গায় জলাধার কিন্তু অনেক দেশে তৈরি করে পানিটাকে ধরে রাখার জন্য। আর আপনার যে ন্যাচারাল আছে সেটাকেও যদি আপনি ধ্বংস করে দেন, দিয়ে ওখানে ওই প্যাট করে বিল্ডিং করে, এমন আপনি অনেক জায়গায় দেখবেন ঢাকা শহরে এই যে বৃষ্টি মাটি তো নেই, পানি অ্যাবজর্পশন তো হতে পারে না, সব পাকা করা, তাই না? তাতে তো আর পরিবেশ তো দূষণ হচ্ছেই। যেমন নদী যখন নাই, পানি নাই, যখন বৃষ্টি হয়ে যায় ফ্লা উপরে ভাইসে যাচ্ছে, কারণ নদীর ধারণ ক্ষমতাও কিন্তু কমে যাচ্ছে আর কি। সব দিক দিয়ে এটা পরিবেশ তো বিপর্যয় হচ্ছেই। যদিও আমার সাবজেক্টটা স্বাস্থ্যসম্মত বেশি, কিন্তু এগুলো সাধারণ নাগরিক হিসেবে তো মানে আপনারা বা আমরা তো এইটুকু বুঝি। এই ব্যাপারে যারা এই দায়িত্বে এসব রয়ে গেছেন, বিশেষজ্ঞ তো আমাদের অনেক রয়েছেন, অনেক ভালো ভালো, আমাদের ব্রেনের কিন্তু অভাব নাই, কিন্তু ব্রেনটা আমাদের যারা আছেন তাদেরকে তারা তো জানাচ্ছেন, যেমন তারা জানাচ্ছেন, তাদের গবেষকরা গবেষণা করছেন, ঝুঁকিগুলো তুলে ধরছেন, কিন্তু আরো পরিবেশবিদ আরো আছে, আবহাওয়াবিদ অনেক রয়েছে, সবার যে সুচিন্তিত অভিমত যদি সমন্বয়ের মাধ্যমে যদি আমরা করি, তাদের মতামতের দাম দেই, গুরুত্ব দেই, তাহলে কিন্তু এটার উত্তরণ একেবারে 100% সম্ভব না হলেও আর অসম্ভব তো না। বা আমাদের দেশের জন্য বাঁচার জন্য, মানুষকে টিকে থাকার জন্য এগুলো তো আমাদের করতে হবে। জি, আমরা ডক্টর সালাম আপনার কাছে আসবো। আর একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে প্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ডক্টর আব্দুল সালাম আপনার কাছে আসছি। আপনারা যে গবেষণা করেন বিভিন্ন সময় এবং সরকারের যে সমস্ত অথরিটি এসবগুলো দেখবার দায়িত্বে তাদের সঙ্গেও তো কাজ করেন, আপনাদের রিকমেন্ডেশনগুলোকে কখনো তারা কার্যকর করেন অথবা যে করেন না তার কারণ সম্পর্কে কিছু জানান? ধন্যবাদ আপনাকে। আমরা যখন গবেষণা করি, অনেক গবেষণায় আমরা সরকারের যেসব এজেন্সিগুলো আছে, বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয়, তাদের সাথে আমাদেরও বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হয় এবং তারাও এই ব্যাপারগুলো জানেন। কিন্তু কেন যে হচ্ছে না এইটা তারাও বলতেছেন না, আমরাও বুঝতেছি না, কিন্তু আমাদের এটা হওয়া দরকার। তাদের হয়তো ম্যান পাওয়ারের সমস্যা হইতে পারে, বা টেকনোলজির বা তাদের নলেজের অভাব, এটা আমার মনে হয় না, বা সদিচ্ছার অভাব, তাও আমার মনে হয় না। কারণ হলো তারা যে বাতাস নেয় আমরাও একই বাতাস নেই, স্যার যে বাতাস নেয় সেটা আমরাও একই বাতাসই নেই, আমাদের যারা উচ্চ পর্যায়ে আছে সবাই একই বাতাস নেই। সেই বাতাসটা যদি দূষিত হয় তাহলে কিন্তু সবারই ক্ষতি হয়, এটা সবাই উপলব্ধি করতে পারতেছেন। কিন্তু কেন যে হচ্ছে না সেটা বলার চেয়ে আমি বলো এটা হওয়া দরকার। এই মুহূর্তে আমাদের দরকার হলো এই কারণে, কারণ আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মটা, সেই প্রজন্মটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। স্যার হয়তো বলবেন ভালোভাবে, যে বায়ু দূষণের কারণে বা পরিবেশ দূষণের কারণে, বায়ু দূষণের কথাই আমি বলি, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যদি নাক দিয়ে নেন, প্রথমে আমাদের ফুসফুসের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলো বন্ধ করে দেয় এবং আমাদের ব্লাডে যায়, ব্লাড থেকে আমাদের হার্টে সমস্যা করে, কিডনিতে সমস্যা করে, ব্লাড ক্যান্সার হয়, তারপরে ব্রেন ক্যান্সার হয়, মানুষের কগনিটিভ অ্যাবিলিটি কমে যাচ্ছে। গতকাল একটা রিসার্চ বাইর হচ্ছে, ইউরোপের একটা দেশে ওরা 8 লক্ষ মানুষের উপর গবেষণা করছে, স্কুল গোয়িং বাচ্চাদের উপরে। এক এলাকায় বায়ু দূষণের পরিমাণ হলো 5 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, আর এক এলাকায় হলো 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। দুই এলাকার বাচ্চাদের মধ্যে কম্পেয়ার করে দেখছেন যে ওই যেখানে পলিউশন একটু বেশি সেখানকার বাচ্চারা 1 গ্রেড কম পাচ্ছেন। তার মানে কি, ওই বাচ্চাদের যে কগনিটিভ অ্যাবিলিটি সেটা কমে যাচ্ছে। বাচ্চা জন্মানোর আগে তার সমস্যা হচ্ছে, বার্থ ডিফেক্ট হচ্ছে। আমাদের যে এখন দেখবেন ডিসেবল বেবির সংখ্যা কত বেড়ে গেছে, ক্যান্সার রোগীর সংখ্যা কত বেড়ে গেছে। তো এইটা তো আমাদের বিরাট একটা সমস্যা, জাতীয় সমস্যা। আমরা হয়তো ওইভাবে বুঝতে পারতেছি না, একটা ইনভিজিবল কিলার এয়ার পলিউশনটা। তো সেটা তো আমাদের অবশ্যই আমাদের এখানে পদক্ষেপ নিতে হবে। এবং পদক্ষেপ কী নিতে হবে, এটা যে আপনি যে যাদের কথা বলেন, যারা অথরিটি, তারাও জানেন। এখানে আমি একটা কথা বলি, তারা জেনেও উল্টা কাজটা করতেছেন। যেমন আপনি একটা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের কথা আমরা বললাম, রাস্তা খোঁড়াখুড়ির কথাই আমি ধরি একটা। দেখেন, আজকে একটা এজেন্সি রাস্তা খুলতেছে 3 মাস পরে আবার আরেকটা এজেন্সি আসে ওইখানে রাস্তা খুলতেছে। সরকারের পয়সাই যাচ্ছে, এই দেশের মানুষের পয়সাই যাচ্ছে। কেন 3টা মন্ত্রণালয় একত্রিত একসাথে কাজটা করতেছেন না? করলে সেটা পরিবেশটাও বাঁচে, আমাদের পয়সাও সেভ হয়। এই কাজটা তো করতে তো আমাদের কোনো খরচ না, বরং আমাদের লাভ হবে।
তাই না? তো এই ধরনের কাজগুলো শুরু করা উচিত। আরেকটা হলো, আমি মনে করি আমাদের যে 5টা 6টা সোর্সের কথা আমরা বললাম, সেগুলা বন্ধ করার জন্য বা সেগুলা কমানোর উদ্যোগ ইমিডিয়েট নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। কিন্তু আপনার ওই কথাটা আমি উত্তর দিতে পারলাম না, কেন হচ্ছে না? কারণ সবাই কিন্তু জানে, কিন্তু কেন হচ্ছে না সেই প্রশ্ন আমিও আপনার কাছে রেখে গেলাম, কেন হচ্ছে না? এই কেনর উত্তর খুঁজতে হবে আমাদের এমিরেটাস অধ্যাপক এম আব্দুল্লাহ। আমাদের এটা কি আমাদের মানে যারা কর্তৃপক্ষ তাদের দুর্বলতা, নাকি অন্য কিছু এর পিছনে আছে? যে আমি জেনে শুনে যেটি ডক্টর সালাম বললেন যে যাদের করার কথা তারাই তো উল্টোটা করছে। গাছ তো আমরা লাগাবো, কিন্তু উল্টো তো যারা গাছ কাটছে তারাও তো সরকারের কোনো না কোনো কর্তৃপক্ষ। না, ওটা আমি এক কথা একটু বলছিলাম, এখানে কিছু ব্যবসায়িক মনোবৃত্তি, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলাদলি রাজনৈতিক ব্যাপার আছে, সমন্বয়হীনতার ব্যাপার আছে। তো অনেক কিছু তো জড়িত, কারণ মানুষজন ব্যক্তি স্বার্থটাকে বড় করে দেখে, তখন তো সামগ্রিক স্বার্থ সে দেখবে না। কারণ ওখানে যে রাস্তা করবে বা যে করবে, ওখানে তার হয়তো কনস্ট্রাকশন আছে, টাকা পয়সার ব্যাপার আছে, কত কিছুই করবে আর কি। সুতরাং ওইটাকেই সে বড় করে দেবে, আপনার কী হলো আমার কী হলো এসব তো দেখবে না। যে কোনোটাই কিন্তু আসলে এই হচ্ছে আর কি। এখন এগুলো তো প্রশাসন একটু কঠোর যদি না হয়, নজরদারি যদি না বাড়ায়, এবং প্রত্যেকটা কাজ এটা সমন্বয় দরকার। যে কথাটা উনি বললেন সুন্দর করে, একজনের সুন্দর করে একবার রাস্তাটা করে ফেলো, 3 মাস পর আরেক এসে ওটা আবার খুঁড়ে আবার আরেক কাজ করলো, খুঁড়ে আবার ঠিকও করে না। এরকম তো ঘটনা আমরা এই কত বছরের পর বছর দেখছি। এই যে সমন্বয়ের অভাব, তার জন্য তো প্রবলেম তো হচ্ছে আমাদের। যাই হোক, আরেকটা কথা আমি বলি যে যেহেতু কথা আলোচনাটা গরমের মধ্যেই, তাপমাত্রায়, আবার বলবো জনগণের সবার জন্য, যাতে আমাদের মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। আমাদের যারা বিশেষ করে শ্রমজীবী তারা একটু সতর্কভাবে বাইরে যাবেন। যারা ঝুঁকির মধ্যে, ছোটো বাচ্চা থেকে বয়স্ক মানুষ, তাদের ঝুঁকিটা তো সবচেয়ে বেশি। তো আগেও বললাম তারা যেন বাইরে কম যান। যারা রুগী তাদেরও ব্যাপারে সতর্ক হতে হবে, তারা যেন ভালো থাকেন। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সহজে নিজের ঘরে তৈরি সহজ যেগুলো আছে, অবশ্যই তো ভেজাল মুক্ত হয়তো। আজকাল খাওয়া ভেজাল নিয়েও তো অনেক কথাবার্তা চলছে, টাটকা যেন হয়। বাইরের আজেবাজে খাওয়াটা অ্যাভয়েড করেন। ইভেন আপনি নিজের ঘরে যে তো আপনি ভাত মাছ ডাল যাই বলেন, যদি ফ্রিজের বাইরে অনেকক্ষণ রাখেন 5-6 ঘন্টা, তাহলে কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই খাদ্য খেয়েও কিন্তু ডায়রিয়া জনিত রোগ কিন্তু হচ্ছে। মানে গত বছরের মানুষের কিন্তু অনেক ডায়রিয়া ছিল এবং অনেকের কলেরাও ছিল। মিডিয়াতে অনেকবার এবার যে এই যে অসুস্থতা বাড়ছে, রোগী বাড়ছে, আপনি বলেছেন অবশ্য যে হাসপাতালের রোগী বাড়ছে অনেক, কি ধরনের সব ধরনের রোগী, যেমন ডায়রিয়া জনিত রোগ। আপনি যেমন প্রত্যেকবারে যে আইসিডি রাবিতে তারা ওই তাবু খাটায় রোগীদের চিকিৎসা, রোগী হলে তো আপনারা রিফিউজ করতে পারবেন না, চিকিৎসা দিতে হচ্ছে। এখন যে হাসপাতালে বিশেষ করে বাচ্চাদের রোগ, বাচ্চাদের ডায়রিয়া জনিত তো হচ্ছেই। এই যে বললাম নিউমোনিয়া হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, টনসিলাইটিস যেগুলো হচ্ছে, হাই টেম্পারেচার হচ্ছে, জন্ডিস হচ্ছে, টাইফয়েড, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হচ্ছে। ইভেন শুধু বাচ্চা না, বয়স্করাও তো হচ্ছে। হাসপাতালে এত রুগী একবারে বেড দিয়ে কোলাতে পারছে না, ফ্লোরে দিয়ে দিয়ে শোয়াই কোলাতে পারছে না। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিন আগে কিন্তু অলরেডি ইয়েদের হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বলছেন যেগুলো কুল কেস, পরে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, এগুলো হয়তো পরে দিয়ে ইমার্জেন্সির জন্য বেডগুলো যাতে রাখা হয় বা ব্যবস্থা করা হয়, যাতে এই ধরনের যেমন হিট স্ট্রোক, এই ধরনের ইমার্জেন্সি যেন ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট যাতে দেওয়া হয়, এই জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু অলরেডি একটা নির্দেশনা জারি করছেন। এটাও তো আমাদের জন্য জরুরি, কারণ আমাদের দেশটা তো ছোটো, 17 কোটি মানুষ, স্বভাবতই মানুষ বেশি, রুগীও কিন্তু বেশি। সেই তুলনায় আমাদের যে ক্যাপাসিটি বা মানুষের যা চাহিদা বা মানুষের যা প্রত্যাশা, তা পুরোপুরি তো তা পাচ্ছে না। এটা তো সত্য, অস্বীকার করতে কোনো উপায় নাই। আমাদের অনেক উন্নতি হয়েছে, এটাও যেমন সত্য, কিন্তু এই দিক থেকে তো আমাদের বিবেচনায় তো রাখতে হবে। তারপরেও বলবো যে আপাতত যেহেতু তাপ নিয়েই আমাদের সমস্যাটা, এই বিপদ থেকে যেন আপাতত যেন রক্ষা পাই, ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এই বিপদ থেকে যাতে ঝুঁকিটা এড়ানো যেতে পারে, তার জন্য যারা, এটা তো দায়িত্ব হলো কর্তৃপক্ষের। কিন্তু আমি জনগণের জন্য বারবার বলছি, শুধু কর্তৃপক্ষকে দোষ দিয়ে নিজের জীবনকে তো আর ঝুঁকির মধ্যে ফেলতে পারবেন না। সুতরাং যারা পেরিফেরিতে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে, তারা নিশ্চয়ই আপনার এই অনুষ্ঠানগুলো দেখছে। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। মানুষ কিন্তু এতে অনেকেই কিন্তু তাদের মধ্যে এই সমস্ত অনুষ্ঠান দেখে তাদের মধ্যে সচেতনতা কিন্তু বৃদ্ধি পাবে, সতর্কতা বৃদ্ধি পাবে, তারা দেখবে আমি বিশ্বাস করি। দেখে তাপ থেকে বাঁচার জন্য যা যা করা দরকার, যেগুলো আমি বললাম, এগুলো কিন্তু তারা আশা করি মেনে চলবেন। তাহলে অন্তত নিজেকে, কারণ একজন রোগী অসুস্থ মানে কি, হাসপাতালে যাও, দৌড়াও, তার কষ্ট, তার পুরো পরিবারটা তো কষ্ট, আবার আর্থিক ক্ষতিও তো আছে। তো সব মিলিয়ে হচ্ছে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সেই জন্য আমাদেরকে প্রতিদিনমূলক ব্যবস্থার দিকে জোর দিতে হবে, বেশি সতর্ক থাকতে হবে, সচেতন থাকবে, অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার এটাই করা উচিত। তাহলে আমরা আমাদেরকে, আমাদের সন্তানকে, আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের মানুষকে কিন্তু ভালো রাখতে পারবো।
এই ব্যাপারটাও একটু সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ। আপনি 1 মিনিটে ডক্টর সালাম আপনার কাছে আসছি যে আমাদের এই যে বিপদ বা তাপমাত্রা বৃদ্ধির যে ঝুঁকি, এটা কি দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আপনি দেখবেন যে এই বছর যা হচ্ছে এটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে আগামী বছর আরেকটু এক্সটেন্ডেড হবে। এখানে দুইটা কারণ, একটা হলো গ্লোবাল, একটা হলো আমাদের লোকাল। গ্লোবালটা তো আমরা কিছু করতে পারবো না, বা ন্যাচারাল যেটা সেটাও আমরা কিছু করতে পারবো না। আমাদের সৃষ্ট যেটাকে আমরা বলি অ্যান্থ্রোপোজেনিক, আমরা যেটা ক্রিয়েট করতেছি সেখানে আমাদের কন্ট্রোল করতে হবে, এবং এটা না করলে আস্তে আস্তে লম্বা হইতে থাকবে। এই বছর 13 দিন হয়েছে, আগামী বছর 15 দিন, এভাবে বাড়তে থাকবে। এই বছর 40 ডিগ্রি, তারপরের বছর হয়তো 42 ডিগ্রি, এরকম করে বাড়তে থাকবে। তো সেই জন্য আমাদের পলিউশন বা আমাদের যেইসব জিনিসগুলা, গাছ না কাটা, নতুন করে গাছ লাগানো, জলাধার যেগুলা ছিল সেগুলোকে রক্ষা করা, আবার নতুন করে ক্রিয়েট করা, সেই কাজগুলো করতে হবে, তা নাহলে এটা আরও বাড়তেই থাকবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল সালাম এবং ইমেরিটাস অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং এই বিপদের ঝুঁকি নিয়ে সচেতনতামূলক বা আলোচনায় অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, জীবন আমার আপনার, এই জীবন সম্পর্কে সচেতন হতে হবে, আমাদেরই দায়িত্বশীল আমাদেরই হতে হবে। আশা করি আপনারা এই তাপপ্রবাহের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করবেন এবং আগামী শনিবার আবার এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।